দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অধিকার এখন পর্যন্ত কিন্তু স্বাধীন হয় নাই। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যদি কখনো ডাক আসে ৭১ সালের মতো জাগো বাঙালি জাগো, আবারও জেগে উঠতে হবে। এরা দেশ চালাইছে পুরোপুরি ব্যর্থ। এবার বাংলাদেশ আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাখে না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে পরিমাণ কোণঠাসা অবস্থায় আছে, তারা তাদের প্রাপ্য আদায় করতে অনেক ব্যাগ পোহাতে হবে। কেন জানেন? কারণ দর্শক বন্ধুরা, জেল থেকে বের হতে না হতেই একই আলটিমেটাম দিয়ে দিলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। ৩১ দফার আলটিমেটাম যদি না মানা হয়, তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক বা উপদেষ্টা যেই কয়টা আছে, সবাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে। কে পেটাবে? আপনার জাকির খান। বারবার মেরে যাবে আর বসে মার খাবে এটা না। তুই হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর একটা পেতে দাও না, পারলে আর একটা চর কষে মারা। যেটা আমি এটা করতে পারবো, এটা করতে বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001 আমাদের সাথে যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো? সে উন্নয়নটাও শেষ করে দিল। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা চমৎকার কথা বলেছেন এবং বাস্তবতাটা কিন্তু সেটাই। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে। ঢাকা আর দিল্লি কেন বলা হচ্ছে? আসলে এখানে মৃত্যু ঘটে গেছে, আর দাফন দিল্লিতে, অর্থাৎ শেখ হাসিনা সেখানে দাফন হয়েছে। এটা প্রতীকী অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলেই ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল, সেই 111 সরকারের পর সেটা চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। আমাদের লোকাল ভাষায় বলে যে পাচাঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বাংলাদেশ আওয়ামী লীগকে আটকানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাখে না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন যে পরিমাণ কোণঠাসা অবস্থায় আছে, তারা তাদের প্রাপ্য আদায় করতে অনেক ব্যাগ পোহাতে হবে। কেন জানেন? কারণ আমাদের অনেক নেতারা 16 বছর ক্ষমতায় থাকার কারণে তাদের অনেক চর্বি জমে গিয়েছে। তারা এখনো এসি রুমে বসে কিছু গ্রুপ খুলে ওইখানে নেতৃত্ব দিতে চেষ্টা করে। এভাবে করে রাজপথ দখল করা যায় না। রাজপথ দখল করতে হলে রাজপথে নামতে হবে। রাজপথ দখল করতে হলে মাথায় একটা জিনিস চিন্তা করতে হবে, এসপার না হয় ওসপার। মাথায় কাপড়ের কাপড় পরে রাজপথে নামতে হবে। রাজপথ দখল করা যদি এত সোজাই হতো, বিএনপি এবং অন্যান্য যেসব দল আছে, শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য 16 বছর আন্দোলন করা লাগতো না। বিএনপিকে বহির্বিশ্বের সাপোর্ট ছিল এবং আর্মির সাপোর্ট ছিল এবং অন্যান্য ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠন সাপোর্টের মাধ্যমে এই শেখ হাসিনা সরকারের পতন করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তারপরও 16 বছর লেগেছে। আর আমরা তো 8 মাসে আমরা গ্রুপ খুলে এসি রুমে বসে প্ল্যানিং করে আন্দোলন ছাড়া সরকারকে হটানো সম্ভব? কখনোই সম্ভব না। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ঘরবাড়ি আমাদের পুড়ে গিয়েছে, আমরা সকলেই পলাতক অবস্থায় আছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমরা এভাবে মরার চেয়েও রাজপথে যুদ্ধ করে, রাজপথে ফাইট দিয়ে মরে যাওয়া অনেক ভালো। আমাদেরকে সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে, এসপার না হয় ওসপার। হয়তো বাঁচবো না হয় মরবো। নিজের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য আন্দোলনই হচ্ছে সর্বশেষ পন্থা, আর কোনো ওয়ে নেই। আপনারা মনে করছেন বহির্বিশ্বের সাপোর্টে আর্মির কিছু সংখ্যক আমাদেরকে সাপোর্ট দিবে, তারপরে আমরা অটোমেটিক ক্ষমতায় চলে আসবো, রাজনীতিতে আবার অ্যাক্টিভ হয়ে যাব, ডক্টর ইউনূস পালিয়ে যাবে। রাজনীতি যদি এতই সোজা হতো, তাহলে সবাই ঘরে বসে বসে এসি বাতাসে বসে বসে গ্রুপে আলাপ আলোচনা করে রাজপথ দখল করে ফেলতো, ক্ষমতায় চলে আসতো। রাজনীতি এত সোজা বিষয় না। 16 বছর ক্ষমতায় ছিলাম তো আপনারা, সেই কারণে এখনো ঘুমের মধ্যে আছেন। রাজপথ দখল করতে হলে রাজপথে নামতে হবে। রাজপথ দখল করতে হলে কর্মীকে সংগঠিত করতে হবে। আর রাজপথের যোদ্ধারা গ্রুপে বসে বসে ফাঁকে না। রাজপথের যোদ্ধারা রাজপথে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাই আপনারা যদি রাজনীতি করার ইচ্ছাই থাকে,
যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, এখনো বাংলাদেশের মধ্যে আছেন, যারা বাইরে আছেন, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে রাজপথে নামার জন্য। যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা দেখলাম অনেকেই বিএনপির একজনকে ছাত্রদলের পিটিয়ে মেরে ফেলেছে। আজকে ডিবিসি নিউজেও খবর আসছে। কারণ দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সে জানে সে বেঁচে থাকলে আমার ঘর বাড়ি জ্বালে পুড়ে ছাই করে দিচ্ছে, আমি মারা যাব, আমি ঘর বাড়ি ছাড়া। তো কি করব? প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো প্রতিরোধ এক জায়গায় গড়ে তুললে হবে না, সকল জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজের প্রাপ্য আন্দোলনের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে আদায় করে নিতে হবে। এভাবে করে আপনারা আবার রাজপথে নামতে পারবেন, এভাবে করে আবার ক্ষমতায় আসতে পারবেন। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আন্দোলন একদিনে গড়ে উঠবে না, আস্তে আস্তে করে গড়ে উঠবে, কিন্তু সংঘবদ্ধ করতে হবে। এসি রুমে বসে বসে শুধু ব্রিফিং দিলে হবে না, রাজপথে নামার প্রক্রিয়া শুরু করতে হবে। যারা রাজপথে নামবে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া রাজপথ কখনো দখল করা সম্ভব হয় না। শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে যে পতন ঘটানো হয়েছে, কত পরিমাণ টাকা ইনভেস্ট করেছে সেটা কি আপনাদের ধারণা আছে? আওয়ামী লীগকে ভালোবাসা সমর্থন করে, ঠিক আছে, তার তো ফ্যামিলিও আছে, সেই নিজেও চলতে হবে, মামলারও ভয় আছে। তাকে যদি ফাইন্যান্সিয়াল ভাবে আপনারা সাপোর্ট না দেন, সে মনোবল পাবে কোথায়? মনোবল প্লাস ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্লাস দলের প্রতি ভালোবাসার তিনোটাই যখন মিশ্রণ হবে, তখন আন্দোলন চাঙ্গা হবে। আন্দোলন চাঙ্গা করতে হলে এইসব মেটেরিয়ালস এর প্রয়োজন আছে। আপনাদেরকে গ্রুপও অ্যাক্টিভ থেকে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, রাজপথে নামার প্রক্রিয়া শুরু করতে হবে। কারণ এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে যে নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, সেটা মোটামুটি অনেক জায়গায় অনেকে সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা শুনে ক্লিয়ার হয়ে গিয়েছি। কারণ এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, সকলেই জানে, আপনারাও জানেন, যারা আমার ভিডিও শুনেন তারাও বুঝতে পারেন। তাই এই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। তো এই সরকারকে হঠাৎ হলে তো আন্দোলন লাগবে। কারণ এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়ে যায়, আওয়ামী লীগ না যায়, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতার দৌড়ে অনেক পিছিয়ে যাবে, অনেক বছর সময় লাগবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে এবং রাজপথে নামতে। তো এই সরকারকে আমাদেরকে হটিয়ে আন্দোলনের মাধ্যমে আবার নতুন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার বসিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে, তখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তো কিভাবে, কোন প্রক্রিয়া আপনারা আন্দোলনে নামবেন, কিভাবে সংগঠিত হবেন, সেটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা যদি ঠিক করতে না পারেন, তাহলে আওয়ামী লীগ এখন যেভাবে কোণঠাসায় আছে, সেভাবে কোণঠাসা কত বছর থাকতে হয় সেটা কল্পনা করতে পারবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, জেল থেকে বের হতে না হতেই এই কি আলটিমেটাম দিয়ে দিলেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। 31 দফার আলটিমেটাম যদি না মানা হয়, তাহলে ডিসেম্বরের মাসের ভিতরে বা তার আগেই এই অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়ক বা উপদেষ্টা যেই কয়টা আছে সবাইকে রাজপথে উলঙ্গ করে পেটাবে। কে পেটাবে? আপনার জাকির খান। আসুন তার একটা বক্তব্য শুনেছি, তারপরে বাকি কথা বলতেছি। প্রথমত তারিখ জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আচ্ছা, শুনলেন তো আপনার তারেক জিয়ার 31 দফার আলটিমেটাম। এই 31 দফা আপনার পূরণ করার জন্য তিনি যতটুকু করা দরকার ততটুকু করবে। শুধু এটাই না, আপনার বিএনপির বর্তমান বড় বড় নেতা কর্মীরা তারা অন্তর্বর্তীকালে সরকারকে ঠিক একইভাবে আলটিমেটাম দিয়ে যাচ্ছে। আপনাদের সময় ওয়েস্ট করব না, আসুন আরেকজনের বক্তব্য শুনে আসি। এখনো 7.5 কোটি লোকের ভিতরে 3 কোটি লোক বেঁচে আছে। এত সহজ না, এত সহজ না। আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছাত্ররাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন শিডিউল দিতে বলেন, ঢাকা শহর থেকে একটা বেরোতে পারবে না। দামি দামি নির্বাচন আওয়ামী লীগ করছে না, শেখ হাসিনা বড় বড় নেতাদের দিয়ে করছে, একটারও জামানত থাকে নাই, এদেরও জামানত থাকবে না, কারো থাকবে না। এবং তাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে। এখন প্রত্যেকটা মিনিস্ট্রি ছাত্র বসায় দিছে। কি করতেছে আপনার খবর তো আপনার সাংবাদিক আপনার কাছে আছে। ট্রান্সফার, পোস্টিং, চাকরি দেওয়া সবকিছুতে কমিশন চলছে, ভয়ঙ্কর কমিশন। পোলাপান পড়াশোনা নাই, সব নাই, সবগুলো এখন সরকার চালানো ব্যস্ত। এই যে 7-8 ব্যাচের ভ্যাকুয়াম তৈরি করে ফেললো, জাতিটাকে তো নষ্ট করে। সবাইকে ইউনূস সাহেব বলতেছে যে আপনারা হন, কি ব্যবসা করেন, ব্যবসা করেন, সব ব্যবসায়ী বানায়। ব্যবসাটা করবে করতে, ব্যবসা তো উনিই নিজে নিয়ে ফেলছে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকের 4000 কোটি টাকা মাফ করে নিছে, ম্যান পাওয়ার ব্যবসা নিয়ে নিছে। হ্যাঁ, এইরকম ভাবে অন্তত 8-10টা। তিনি তার, আপনি বলেন নৈতিক ভাবে তিনি 6 মাসের জেল হয়েছিল, আপিলের শর্তে তিনি মুক্ত হয়েছিল, সবগুলো মামলা তার আপনার সবগুলো মামলা খারিজ করে নিছে। তো তিনি তো এই গণঅভ্যুত্থানের এককভাবে সবচেয়ে বড় সুবিধাবাদী। সুতরাং এইটা
জাতির ঘাড়ে সব চাপায় দেওয়া, ওনার একা পুরো বাংলাদেশকে ব্যবসার কেন্দ্র করে ফেলতেছে। সুতরাং এর থেকে মুক্তি পাওয়া দরকার। এর চাইতে নির্বাচিত সরকার যেই আসুক, আমি বলবো যে সেটাও এর চাইতে বেটার হবে। এই সারা দেশটাকে ব্যবসার কেন্দ্র কেউ বানাবে না। 5 বছর সরকার থাকুক, আবার নির্বাচিত প্রধানমন্ত্রী থাকুক ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তাহলে পার্টি করতে বলেন, নির্বাচন করতে বলেন, জিততে বলেন। আপনারা যারা বলতেছে তারা নির্বাচন না করলে তো সবগুলোর জামানত বাজেয়াপ্ত হবে, নির্বাচন দিয়ে দেখুক না, আবার 5 বছর থাকার ইচ্ছা। তো এই জন্য বলছে তারা এত জটিলতা তৈরি না করে, দেশটা চলছে না, নির্বাচন দিয়ে তারা আমার মনে হয় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আচ্ছা শোনেন, আর দেখতে হবে না, সবার আগে জাকির খানকে নিয়ে কথা বলি, তারপরে ওনাকে নিয়ে আসতেছি। জাকির খান বা এই জাকির খানকে কে কতটুকু চেনেন আমি জানি না, তবে আমি কিছুটা ধারণা দিই। শুনেন, এই অন্তর্বর্তীকালে সরকারকে বা সরকারের ভিতরে ভয় ঢোকানোর জন্য, কিংবা এই সরকারকে আপনার শেষ করে, মানে রাস্তা থেকে শেষ করে নতুন একটা জনগণের নির্বাচিত একটা সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেটা এই জাকির খান অনেক বড় একটা ভূমিকা পালন করবে। এটা 100% আপনার একদম নিশ্চয়তা। অন্যদিকে এই জাকির খান তিনি কিন্তু একজন খুনের আসামি, তাই না? তার বিরুদ্ধে 30-এরও অধিক আপনার শেখ হাসিনা সরকারের আমল থেকে তার নামে মামলা ছিল, এবং গতকালকে এসে তিনি সমস্ত মামলা থেকে মওকুফ পায় এবং তিনি জামিন পেয়ে যায়। এবং আপনার এই জাকির খান ওনার যেই মনে করেন জনগণের যে ট্রাফিক, যে ভালোবাসা নারায়ণগঞ্জের ভিতরে দেখতে পারছেন, এক জাকির খানকে কেন্দ্র করে যে নাকি একটা খুনির আসামি। আপনি কল্পনা করতে পারেন সমন্বয়কদের কি অবস্থা হবে তারা যদি রাজপথে নামে, কিংবা এই যে আপনার 31 দফার যে আলটিমেটাম, এটা যদি না মানে, তাহলে আপনার কি বলে এই তারেক জিয়ার যে 31 দফা সেটা পালন করার জন্য তিনি ওয়াদা পর্যন্ত করে যে যতটুকু বা যেভাবেই হোক না কেন এই 31 দফা মানতে হবে বা এটা পূরণ করব, যেভাবেই হোক না কেন। তিনি কিন্তু একজন বড় দাগি আসামি, তাও কি জানতেন না ভাই, মার্ডার কেসের। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর তার যে জনগণের যে ভালোবাসা, যে সাপোর্ট, যে জনগণের হুমড়ি খেয়ে পড়ছে তাকে দেখার জন্য বা তাকে রিসিভ করার জন্য, এই সমন্বয়কদের কি হবে তারা যদি এই 31 দফা না মানে। এখন আসুন, যেই জাকির খানের পরে যেই মানুষটার বক্তব্য শুনাইলাম, তিনি একজন সাংবাদিক। এই সাংবাদিক ভাইয়ের বক্তব্যটা আপনারা শুনছেন যে সমন্বয়কারীরা এই 31 দফা যদি আন্দোলন না মানে, তাহলে তারা ঢাকায় থেকেও বের হতে পারবে কিনা এটাও সন্দেহ। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।